Welcome again to 19th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমরা শিখছিলাম ডিভি থিম নিয়ে কাজ এবং ডিভি অ্যাকচুয়ালি ডিভি বিল্ডার নিয়ে কাজ। তো গত ভিডিওতে আমরা ডিভি বিল্ডারের বেসিক সেটিংসগুলা দেখেছি এবং কিভাবে ব্যাকএন্ডে কাজ করতে হয়, আর এলিমেন্টগুলোর সেটিংস, ডিফল্ট সেটিংসগুলো কী কীগুলো দেখেছি। তো আজকে আমরা মূলত ডিভি থিম মানে ডিভি বিল্ডার দিয়ে কিভাবে থিম বিল্ড করা যায় বা থিম কাস্টমাইজেশনের কাজগুলো করা যায় সেটা আমরা একটু দেখব। তো আমি প্রথমে চলে যাব এবং পাশাপাশি আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা অ্যাডন্স, যেটা হচ্ছে ডিভি মেগা প্রো, যেটাতে আমরা মেগা মেনু বা হচ্ছে টুল টিপস অ্যাড করতে পারি ডিভি বিল্ডারের জন্য বা ডিভি থিমের জন্য। তো কথা না বলে বাড়িয়ে আমি চলে যাচ্ছি ডিভি একটা থিম বিল্ডারে। আ কারণ আমরা আসলে এলিমেন্টগুলো বেসিক সেটিংসটা আমি গত ভিডিওতে দেখেছি। তো আজকে আমরা বিভিন্ন এলিমেন্ট দেখব। বাট এটা হচ্ছে আমরা আ থিম বিল্ডের সাথে দেখব একসাথেই। তো আমরা থিম বিল্ডারে আসলে দেখতে পাচ্ছি যে থিম বিল্ডারে এরকম কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ডিফল্ট ওয়েবসাইট টেমপ্লেট, যেখানে আমরা গ্লোবাল হেডার ক্রিয়েট করতে পারবো, গ্লোবাল ফুটার ক্রিয়েট করতে পারবো, গ্লোবাল বডি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? আর এছাড়াও আমরা কিছু এক্সট্রা টেমপ্লেট অ্যাড করতে পারবো। এই ফিচারটা সিমিলার কাইন্ড টু এলিমেন্টর। আমরা এলিমেন্টরে যেমন থিম বিল্ডার করতাম, একদম সেম এটা। যেমন আমরা হেডার ফুটার ক্রিয়েট করতে পারছি, অন্য টেমপ্লেটও ক্রিয়েট করতে পারবো। কি কি টেমপ্লেট আমরা যদি এখানে দেখি, যে এখানে অল আর্কাইভ পেজেসের টেমপ্লেট আছে, তারপর হচ্ছে স্পেসিফিক কিছু আর্কাইভের টেমপ্লেট আছে, প্রজেক্টসের টেমপ্লেট আছে, সার্চ রেজাল্টের টেমপ্লেট আছে, 404 পেজের টেমপ্লেট আছে। তারপর হচ্ছে হোম পেজের জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে যে স্পেসিফিক কিছু পেজ, যেমন প্রাইভেসি পলিসি, এই পেজের জন্য টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। ব্লগ পোস্ট বা সিঙ্গেল পোস্টের জন্য টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। মানে এই যে বিভিন্ন অপশন কিন্তু আছে। সো আমরা এভাবে কিন্তু টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো, প্লাস হেডার ফুটার ক্রিয়েট করতে পারবো। তো আমি এলিমেন্টরের বেলায় আসলে থিমের টেমপ্লেট বা থিম কাস্টমাইজেশন এগুলা বিস্তারিত বর্ণনা করে এসেছি। তো আমি ডিভি থিমের ক্ষেত্রে এসে আর এই টেমপ্লেটগুলা কী বা কী, এইগুলো আমি এখন আর বোঝানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সো আমি সরাসরি চলে যাব হেডার বিল্ডারের ক্ষেত্রে, যে আমরা একটা বিল্ড গ্লোবাল হেডার বিল্ডার, এখানে ক্লিক করলে বিল্ড গ্লোবাল হেডার এটা চলে আসবে। তো আমরা সরাসরি এখন হেডার বিল্ড করব, একদম কোনো মানে এদিক সেদিক কোনো কথাবার্তা না। তো দেখা যাচ্ছে এখানেও আমরা বিল্ড ফ্রম স্ক্র্যাচ করব, এবং যেহেতু একটা হেডার এটা, সো হেডারের জন্য সিঙ্গেল একটা রো নিব, বা আমি 3টা রো এর একটি হেডার ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি 3টা রো নিলাম। তো রো নিয়ে আমার প্রথমে হেডারের কাজ কি, একটা লোগো ক্রিয়েট করা। সো আমি যদি এখানে লিখি লোগো, দেখা যাচ্ছে কিছুই আসতেছে না। সো আমার দরকার নাই লোগো, আমি হচ্ছে ইমেজ অ্যাড করব। যেহেতু লোগো ইমেজ একই জিনিস, আমি এখানে লোগো ইউজ না করে একটা ইমেজ হিসেবে অ্যাড করব। তো ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে আমি একটু ইমেজের যে এলিমেন্টটা, এই এলিমেন্টের সেটিংসটাও আমি একটু পাশাপাশি দেখাই। লাইক এখানে আমি সেটিংসে গিয়ে আমি এখানে আপলোড করতে পারছি ইমেজটা। সো আমি এখানে একটা লোগো আপলোড করব, লাইক এই লোগোটা আমি আপলোড করে দিলাম। তো লোগোটা আপলোড করে আমি এটা সেভ করে দিলাম। ঠিক আছে? তো এখানে লোগোর যে আরও যে সেটিংসগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। লাইক লিঙ্ক, এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো আমরা, অথবা এই যে ডায়নামিক, এটা কিন্তু একদমই আমার ইয়াটার মতোই, এটাকে কি বলে, যে এলিমেন্টের মতোই, যেখানে ডায়নামিক কন্টেন্ট অ্যাড করা যায়। সো আমি ডায়নামিক কন্টেন্ট দিয়ে এখানে কারেন্ট পোস্ট বা আরও অনেক অপশন আছে, বাট আমি যেটা দিব সে হচ্ছে হোম পেজ লিঙ্ক দিব। হোম পেজ লিঙ্ক, অথবা যদি সাইট লিঙ্কের অপশন থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিব। তো এটা যেহেতু হোম পেজ লিঙ্ক হবে, তো আমি অলওয়েজ লোগোতে যেহেতু হোম পেজ লিঙ্কই হবে, আর হোম পেজ লিঙ্কটা সাইট লিঙ্কই হয়, সো আমি এটা হোম পেজ লিঙ্ক দিয়ে দিব। আর এটা ইন দ্য সেম উইন্ডো, এটা ঠিক আছে। তো এরপরে হচ্ছে আছে ব্যাকগ্রাউন্ড। তো লোগোর ক্ষেত্রে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিব,
তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব এটা হবে কি, আমি একটু দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে লোগোর যে ইমেজটা, এই ইমেজের পেছনের ব্যাকগ্রাউন্ড, মানে ইমেজ এরিয়াটা যতটুকু জায়গা নিয়ে আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ততটুকু জায়গা নিয়ে আছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে ফুল ইমেজটাই আছে। বাট আমরা যদি লাইক সাইজে গিয়ে আমি একটু দেখাচ্ছি, যদি ব্যাকগ্রাউন্ডটা কমায় দিই, তো সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা শো করতে পারে। বাট ইমেজে তো ব্যাকগ্রাউন্ড ব্যবহারের প্রয়োজন নাই, সো আমরা এটা স্কিপ করে যেতে পারি। বাট আর আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডের সেটিংসগুলো কেমন হয়, এটা একদমই সেম সেটিংস, সো আমি ওটা নিয়ে আর বিস্তারিত বললাম না। ওভারলেতে হচ্ছে ইমেজের উপর একটা ওভারলে অ্যাড করতে পারি আমরা, এবং ওভারলেটা হতে পারে যে আম, আহ, বিভিন্ন কালারের হতে পারে। যেমন এই যে হোভার করলে, ঠিক আছে, হোভার করলে একটা কালার আছে, আর এমনি ওভারলের একটা কালার আছে। হোভার কালারটা আমরা এরকমও দিতে পারি, তাহলে যে এরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছেন আসলে। তো এটার প্রয়োজন নাই, আমরা এটা জাস্ট অপশন দেখালাম যে কী দিয়ে কি। এটা এত কিছুই দরকার নাই আমার। এখানে হোভারের তেও কোনো কালার হবে না, মানে ইমেজ ওভারলেটাই অফ থাকবে লোগোর ক্ষেত্রে। ইমেজ অ্যালাইনমেন্টটা আমরা যেহেতু এই সাইডে লোগো, সো আমরা লেফটে দিতে পারি, সেন্টার বা রাইট সাইডেও করতে পারি, বাট লেফটে দিতে পারি। সাইজিংটা আমি দেখলাম যে ফোর্সফুল উইথ, যেটা হচ্ছে যে কলামের পুরো উইথটাই নিয়ে নিবে, বা ইমেজের যে মেইন উইথ এটা পুরাটাই নিয়ে নিবে। অথবা আমি এটাকে করতে পারি কি, যে পার্সেন্টেজ আকারে উইথটা ফিক্সড করে দিতে পারি, যে এতটুকুর বেশি যাবে না। আর এখানে আর একটা ব্যাপার আছে, যে রাইট ক্লিক করলে রিসেট উইথ, কপি উইথ, এক্সটেন্ড উইথ এগুলো করা যায়, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডিভাইসের জন্য যেটা ডিফারেন্ট, সেটা তো আছেই। সো এটা গেল মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, পিক্সেল দিয়ে দিতে পারি। তো এইটা আমি লোগোর উইথটা পার্সেন্টেজে না দিয়ে, এটা কিন্তু আমি মিনিমাম হাইট বা হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা ফিক্সড করেও কিন্তু লোগোর দিতে পারি। যেমন এই যে ম্যাক্সিমাম হাইট 80 পিক্সেল দেওয়ার কারণে ছবিটা অনেক ছোট হয়ে গেছে। সো ম্যাক্সিমাম হাইটটা আমি ফিক্সড একটা হাইট দিয়েও কিন্তু লোগোটার যে হাইটটা, এটা ফিক্সড করে দিতে পারি। তো আমরা সেটাই করি আপাতত। তো 120 থাকলো, আর এখানে উইথটা আমরা অটো করে দিলাম। আর স্পেসিংয়ের ব্যাপারে আমরা জানি, প্যাডিং, মার্জিন এগুলোর ব্যাপারে পুরাটাই আমরা জানি। সো এটা নিয়ে আমরা আর কথা বলছি না। আমরা সেফ থাকার জন্য, যে লোগোতে যদি আমাদের কোনো মার্জিন প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা 0 দিয়ে দিতে পারি সবগুলা, সেফ থাকার জন্য, যে আমাদের কোনো কিছু ভুল হলো কি না। প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম, আমরা মার্জিন, প্যাডিং এগুলো এখানে দিতে পারি। বর্ডার দিতে পারি, বাট প্রয়োজন নাই। বক্স শ্যাডো, এই যে সেটিংসগুলো, এগুলো সব সেম সেটিংস। আমি এটা নিয়ে আর বলছি না কিছু। তো এটা গেল হচ্ছে লোগো অ্যাড করার ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে একটা হেডার এতখানি লম্বা, মানে উপরে নিচে এত প্যাডিং অটোমেটিকলি আছে, তারপর আবার এইখানে এত প্যাডিং, লোগোর হাইট বা এই হেডারটা কত কত হাইট হয়ে গেছে। আমার তো এত হাইট দরকার নেই, তাহলে আমি কি করব? আমাকে সেকশনের সেটিংসে যেতে হবে, সেখানে ডিজাইনে গিয়ে লেআউট, দেন হচ্ছে স্পেসিং, সেখানে গিয়ে প্যাডিং টপ, আমি সর্বোচ্চ 15 পিক্সেল প্যাডিং টপ দিব এবং বটম দিব, দিয়ে এটাকে ওকে করে দিব। ঠিক আছে, 15 পিক্সেল অনলি, উপরে নিচে প্যাডিং। এইবার হচ্ছে ভিতরে এই যে এটা রো এর ক্ষেত্রে আমি কি করব, সেটা স্পেসিংয়ে গিয়ে আমি একদম 0 করে দিব, টপ বটম পুরাটাই 0 করে দিব। এবার আসলে হচ্ছে এলিমেন্টের সেটিংস, এইটা এই যে রো এর ভিতরে, এটা মডিউল সেটিংস। সো মডিউল সেটিংসে এসেও আমরা এটা কি করব, স্পেসিংয়ে এটাকে কমপ্লিটলি 0 করে দিব। তো এবার মনে হচ্ছে যে আমাদের যেটা ইসে আছে, আমরা মোটামুটি হেডার একটা হাইট, ভালো একটা হাইট পেয়েছি। আর এটার ক্ষেত্রেও এই যে এখানে দেখা যাচ্ছে যে আসলে এই যে ইমেজটা যত বড়, তত বড়ই হচ্ছে আমার হেডারটা নিয়েছে। ইমেজটা আসলে এতই বড়, উপরে এই যে সাদা যে অংশটা, এই অংশটা অ্যাকচুয়ালি ইমেজেরই অংশ। সো এরকম যদি হয় লোগোর ক্ষেত্রে, যে উপরে নিচে ইমেজেই একটা এরিয়া দেওয়া আছে ফাঁকা, তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে সেকশনে কোনো প্যাডিং উপরে নিচে না রাখলেও চলবে।
সো আমি ডিজাইনে গিয়ে স্পেসিংটা একদমই 0 করে দিব। এটা 0 করতেই হবে, কারণ যেহেতু ডিফল্টভাবে একটা প্যাডিং আসে সেকশানে। ঠিক আছে? ওকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই যে রোতে যাওয়ার পরে রো এর ভিতরে হচ্ছে প্রত্যেকটা কলামের সেটিংস আছে। যেমন এখানে ৩টা কলাম, ৩টা কলামের সেটিংস কিন্তু এইখানে। কলামের স্ট্রাকচার এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এরকমভাবে অনেকগুলো স্ট্রাকচার আছে, এবং এখানে প্রয়োজনীয় আমাদের যতগুলা কলাম প্রয়োজন হয় বা যে ধরনের ভিন্ন ভিন্ন স্ট্রাকচার প্রয়োজন হতে পারে, সব ধরনের স্ট্রাকচারই এখানে প্রিডিফাইন্ড করা আছে। সো এটা নিয়ে মানে কোনো প্রবলেম নাই। তো কলামের স্ট্রাকচারটা আমরা নিতে পারি। তারপর হচ্ছে কলামের সেটিংস। কলামের সেটিংসে আসলে এখানেও লিঙ্ক ইউআরএল করার অপশন আছে। ব্যাকগ্রাউন্ডের সেটিংস আমরা জানি কেমন কি থাকে, স্পেসিং, বর্ডার, শ্যাডো, এগুলো সব কিছুর সেটিংসই আমরা জানি। সো কলামে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্টেন্টে দেখা যাচ্ছে যে ওকে, কন্টেন্টে না, কলামের ডিজাইনে, মানে এই যে রো এর যে ডিজাইন, এই রো এর ডিজাইনে দেখা যাচ্ছে যে এরকম ইকুয়ালাইজ কলাম হাইট, তার মানে পুরা কলামের হাইটটা এইখানেও যা থাকবে, মানে এইটার 3টা কলামের হাইটই সেম হবে এক কথায়। সো এটাকে আমরা ইয়েস করে দিতে পারি। রো এর অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার করে দিতে পারি, অথবা ডিফল্ট যেটা থাকে সেটা করে দিতে পারি। ওকে। তো এটা গেল কলাম, সরি, একটা লোগো। তো রাইট সাইডে আমি এখানে দেখা গেল অ্যাড করতে পারি একটা সার্চ ফর্ম। সো এই হচ্ছে সার্চ ফর্ম। সার্চ ফর্মটা সার্চ ফর্ম না হয়ে বক্সও হতে পারে, ইনপুট প্লেস হোল্ডার হতে পারে, যে ফাইন্ড সামথিং, মানে এটা জাস্ট ইনপুট একটা বক্স দিলাম। এলিমেন্টসে গিয়ে দেখা যাচ্ছে যে কী কী এলিমেন্টস থাকবে, লাইক শো বাটন ইয়েস অর নো করে দিতে পারি। এক্সেপশনে হচ্ছে এক্সক্লুড পেজেস, এক্সক্লুড পোস্ট, মানে কী ধরনের সার্চ রেজাল্ট আসবে এইটা আর কি। ব্যাকগ্রাউন্ডের সেটিংস কেমন হয় এটা আর বললাম না। ফিল্ড এ গিয়ে আমরা দেখা যাচ্ছে যে ফিল্ডের সেটিংসটা করতে পারছি, লাইক এই যে প্লেস হোল্ডার কালার, এটাকে কালো করে দিতে পারি। তারপরে হচ্ছে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিতে পারি, ফিল্ডের টেক্সট কালার ব্ল্যাক করে দিতে পারি। ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার এটা যেমন আছে তেমন থাকুক, ফোকাস টেক্সট কালার ব্ল্যাক থাকুক। ওকে। তারপরে হচ্ছে ফিল্ডের ফন্ট স্টাইল, ফিল্ডের টেক্সট অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে ফিল্ডের টেক্সটের সাইজ, লেটার স্পেসিং, এইগুলা। টেক্সটে গিয়ে দেখা যাচ্ছে যে টেক্সট অ্যালাইনমেন্ট কোথায় হবে, টেক্সট কালার কি হবে এইটা। বাটন টেক্সটে এসে দেখা যাচ্ছে যে বাটনের সমস্ত কালার, লাইক বাটনের বর্ডার কালার কি হবে। তো বর্ডার কালার আমি ব্ল্যাক করে দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা ব্ল্যাক করে দিতে পারি। সো ফন্টের কালারটা আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে বাটন টেক্সট সাইজ, এগুলা চেঞ্জ করতে পারি, লেটার স্পেসিং চেঞ্জ করতে পারি, সাইজিং, স্পেসিং। বর্ডারে যদি যাই তো এখানে দেখাচ্ছে 3 পিক্সেল করে বর্ডার আছে, এটা আমি চাইলে কমাতে বাড়াতে পারি। ওকে। এবং পাশাপাশি আমি বর্ডারের কালার এখানে ব্ল্যাক করে দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি, ফিল্টার, এগুলো সেটিংস তো আমরা জানি অলরেডি, সো এটা আমি আর বললাম না। তো এখন এইটা আরেকটা যেটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে যে এটাকে সেন্টারে আনতে হবে, ভার্টিক্যালি সেন্টারে আনতে হবে। তো সেই ভার্টিক্যালি সেন্টারে আনতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেকশানে, যখন আমরা ডিজাইনে যাব, বা হচ্ছে স্পেসিং, ফিল্টার, ট্রান্সফর্ম, আমরা সরাসরি যেটা করতে পারি যে স্পেসিংয়ে, এই যে সার্চের যে অপশনটা, এইটার স্পেসিংয়ে মার্জিন টপ বটমে এমন একটা মার্জিন দিতে পারি যেটা দিলে হচ্ছে এটা সেন্টারে চলে আসবে। তো এটা হতে পারে আই হোপ 30-35 এরকম দিলে হয়ে যাবে, বা 40, যেটাই হোক, মানে আমরা সেম ইয়াতে নিয়ে আসবো। বা আমি 35 দিলাম, সমান সমান একটা ইসে নিয়ে আসবো আর কি। তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে একটা এখানে এলিমেন্টের মতো আরও একটা সুবিধা আছে যে স্টাইল,
যেকোনো স্টাইল কপি করা যায়, যেকোনো মডিউলের স্টাইল কপি করা যায়। লাইক এখানে এই যে সার্চ মডিউলের স্টাইল আমি কপি করে অন্য একটা সার্চ মডিউলে পেস্ট করে দিতে পারবো। অথবা দেখা যাচ্ছে যেকোনো কিছু মানে যদি সেকশন হয়, রো হয়, যেকোনো কিছু এই যে কপি রো স্টাইলে যে 3 ডট মেনুতে ক্লিক করলে রো এর স্টাইল কপি হয়ে যাচ্ছে, রিসেট করা যাচ্ছে, বা হচ্ছে আদার্স যে অপশনগুলো আছে এগুলো করা যাচ্ছে। তো এটা আম আমি আরেকটা কাজ করতে পারি যে কলামের যে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জটা কেমন? দেখা যাচ্ছে যে মাঝখানে আমার একটু বড় লাগবে বেশি। সো আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ওকে। সো এইভাবে কিন্তু আমি হেডারের স্ট্রাকচারটা ইউজ করতে পারি। তো ফাইনালি দেখা যাচ্ছে যে ৩৫ দিলে যদি আবার অনেক বেশি হয়ে যায় তখন আমি আবার পরে কমও করে নিতে পারতেছি। লাইক একইভাবে ওই যে সার্চের সেটিংস এবং স্পেসিংয়ে গিয়ে এটা আরও কমিয়ে নিতে পারতেছি। তো এটা একদম ইজি। ফাইনালি এখানে দেখা যাচ্ছে যে একটা মেনু বসাতে পারতেছি। তো মেনু বসিয়ে দিলাম এরকম জাস্ট। ওকে। একটা মেনু সিলেক্ট করতে বলছে, বাট আমাদের কোনো মেনু নাই। তা মেনু না থাকলেও প্রবলেম নাই, ডিফল্ট মেনুটা চলে আসবে, মানে ডিফল্ট পেজগুলো অটোমেটিক চলে আসবে। তো মেনুর লোগো রাখতে পারি, বা হচ্ছে এলিমেন্টসে গিয়ে আরও কিছু যে সার্চ আইকন আসবে কি না, বা কার্ট আইকন আসবে কি না মেনুর সাথে, এই যে এরকম এটা করতে পারি। লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে লোগো লিঙ্ক ইউআরএল লোগো থাকবে কি না, একসাথেই করা যায় এত কিছু, বাট আমাদের প্রয়োজন না হলে দরকার নেই। লেআউটের ক্ষেত্রে এরকম লেফট অ্যালাইন্ড অথবা সেন্টার্ড করে দিতে পারি। ঠিক আছে। মেনু ডিরেকশন ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে হবে। ডাউনওয়ার্ডস হলে হচ্ছে উপর নিচে এরকমভাবে হয়, অথবা আপওয়ার্ডস বা ডাউনওয়ার্ড হচ্ছে মানে পরপর সিরিয়ালটা আর কি। এইটা তো মেনু টেক্সটে আমাদের ওই যে টেক্সটের কালার, মানে লিঙ্কের কালার, তারপরে ফন্ট রেগুলার হবে নাকি বোল্ড হবে, তারপর হচ্ছে ফন্টের কালার, মেনুর টেক্সট সাইজ কত হবে, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আরও যে অপশনগুলো আছে, দেখে যে ফন্ট স্টাইল আপার কেস হবে কি না, এই যে বিষয়গুলা, ড্রপ ডাউন মেনু কী হবে, আইকনস থাকবে কিনা, লোগো থাকবে কিনা, সাইজিংগুলো থাকবে, স্পেসিং থাকবে। তো স্পেসিংয়ে আমরা একই রকমভাবে ওই যে ইয়াকে সার্চ বাটনকে যেভাবে নিয়ে এসেছিলাম এটাকে আমরা সেভাবে উপরে নিচে মার্জিন দিয়ে এটাকে মাঝামাঝি আনার একটা চেষ্টা করলাম। তো বর্ডার দিতে পারি বক্সেরও, এই সেটিংসগুলো আমরা অলরেডি জানি। সো এটা নিয়ে আমি আর কথা বললাম না। সো এইভাবে কিন্তু এটা একটা সিম্পল মেনু হয়েছে। তো এভাবে কিন্তু সিম্পল একটা মেনু ক্রিয়েট করা যায়। তো এছাড়াও আমরা এখন চাইলে একটা টপ বার ইউজ করতে পারি। সে আমি এটা দিব টপ বার। তো টপ বার দেওয়ার পরে যেটা করতে হবে আমার, আমি অন্যান্য আরও কিছু ইয়াও দেখাই এর সাথে, যেমন সোশ্যাল টপ বারে কি পড়তে পারে, যে সোশ্যাল লিঙ্কস থাকতে পারে। তো সোশ্যাল মিডিয়া ফলো এটা দিতে পারি। সোশ্যাল মিডিয়া ফলো দিলে যেরকম ফেসবুক টুইটার এটা আসলো, এটার প্রত্যেকটার আলাদা আলাদা সেটিংস আছে। ফেসবুক, এবং সেই ফেসবুক লিঙ্ক কি হবে, ডিজাইনের ক্ষেত্রে সে আইকনটার কালার কি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কাস্টম আইকন সাইজ হবে কিনা, যেখানে আমরা আইকন সাইজ ছোট বড় করে দিতে পারি, লাইক 12 পিক্সেল করতে পারি। তো এই স্টাইলগুলো আমরা ডিফল্ট সেটিংস থেকেও করতে পারি। ওটা আমি দেখাচ্ছি একটু। ফলো বাটনের স্টাইলটা যদি আমি কাস্টম করি, সেক্ষেত্রে যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার অনেক সময় এখান থেকে যদি চেঞ্জ না হয় তো এইখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া থাকে, যার কারণে চেঞ্জ হয় না অনেক সময়। সো এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালারকে পুরো ব্ল্যাক করে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। আদারওয়াইজ আমরা ওকে, এটা তো কেটে দিই অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এভাবে সোশ্যাল লিঙ্কসগুলা দিতে পারি। আর সোশ্যাল মিডিয়ার যে প্রত্যেকটার যে সেটিংসগুলো আছে সেইগুলোর আবার আলাদা, সেগুলোর আবার গ্লোবাল সেটিংসও এখানে আছে। যেমন এই যে ডিজাইন করে অ্যালাইনমেন্ট, এটাকে লেফট করে রাইট অ্যালাইনমেন্ট করে দিতে পারি। আইকনগুলার কালার এখান থেকে ডিফল্ট করে দিতে পারি। কাস্টম সাইজও এখান থেকে একবারে দিতে পারি। এখান দিলে দুইটা একসাথে চেঞ্জ হবে, আর ওইটায় গেলে ডিফারেন্স চেঞ্জ হবে। একই সেটিংসটা কিন্তু একই, কিন্তু আমি যদি প্রত্যেকটা আইকন থেকে আলাদা আলাদাভাবে যাই সেখানে আলাদা সেটিংস হবে, আর যদি একসাথে যাই
মানে মেইন ডিজাইন থেকে যাই, সেখানে দুটোটা একসাথে চেঞ্জ হবে। এইটাই শুধু পার্থক্য। তো আর যা যা আছে, যে ফলো বাটনের ক্ষেত্রেও যে যদি আমি কাস্টম স্টাইল দিই তাহলে চেঞ্জ করা যেতে পারে। তারপরে কন্টেন্টের এখানে এসে যদি আমি যে ব্যাকগ্রাউন্ড দিই এখান থেকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা মেবি পুরা সেকশনে এই ব্যাকগ্রাউন্ডটা পড়বে, সেটা দরকার নেই। তো আমাদের সোশ্যাল লিঙ্ক এইভাবেই হয়ে গেল, আর কিছু প্রয়োজন পড়ছে না। সো আমরা এটাকে মুভ করে এই পাশের কলামে নিয়ে আসবো অ্যাকচুয়ালি। কোথায় গেল আল্লাহই জানে। আচ্ছা, আসছে, এখানেই আসছে। তো আমরা এই সেকশনেও আমাদের সেম সেটিংসটা নিতে হবে এবং সেকশনটাকে উপরে উঠাতে হবে। সো আমি উপরে দিয়ে দিলাম সেকশনটা। দেওয়ার পরে আমি সেটিংস থেকে গিয়ে এটার স্পেসিং পুরো একদম 0 করে দিব। তারপরে দেখা যাচ্ছে এটার স্পেসিং 0 করার পরে এর ভেতরে আবার স্পেসিং আছে কিছু। আচ্ছা, পুরা যে সেকশনটা আছে এই সেকশনটাকে, আচ্ছা এটা সেকশন নিলাম আর এটা কি নিলাম তাইলে? এটা রো নিয়েছি আমি, ওকে। এখানে একটা ভুল হয়েছে, আমরা রেগুলার আরেকটা সেকশন নেওয়া উচিত ছিল। তো সেকশনের ভেতরে অ্যাকচুয়ালি রোটা দরকার ছিল থাকা। তো যাই হোক, আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এই সেকশনটা ধরেই আমি উপর উঠায় দিলাম। তো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি সেকশনের ভেতরে গিয়ে এইটা এইটা মুভ করে দিলাম। আমি কিন্তু আলটিমেটলি একটা হেডার করার পাশাপাশি আমি কিন্তু সব কিছুই দেখাচ্ছি। সব কিছু বলতে আমার মানে যে কিভাবে মুভ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, এই পুরো জিনিসগুলাই কিন্তু দেখাচ্ছি। সেটা আমি আবার আলাদাভাবে আমার বলার কি প্রয়োজন আছে? আই আই হোপ নট। ওকে, সাইজিংয়ে গিয়ে আমরা সরি স্পেসিংয়ে গিয়ে আমরা এটাকে আবার 0 করে দিব। ঠিক আছে, যাতে করে এক্সট্রা স্পেসিংটা না আসে। তো এটা গেল এটার, তারপরে এখানে গিয়ে আবার এটার স্পেসিং আমরা 0 করে দিব। সরি, ডিজাইনে স্পেসিং 0 করে দিব। তো এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি পুরা যে সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, লাইক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। যেহেতু টপ বারের ব্যাকগ্রাউন্ডে অনেক সময় সময় কালার থাকে, তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। বা হচ্ছে আমরা একটু ব্লু টাইপের, মানে এই যে উপরের আমাদের লোগোর যে কালারটা, এই লোগোর কালারের সাথে মিল রেখে একটা কালার দিয়ে দিলাম। সেই আমি জানি না, আসলে শিওর না যে কতখানি ঠিক হয়েছে, বাট দিয়ে দিলাম আর কি একটা। তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে আম, এইটার সেকশন যেটা, মানে সোশ্যাল মিডিয়ার যে সেকশন কন্টেন্টটা, এলিমেন্টটা, সেই এলিমেন্টের স্পেসিংয়ে মার্জিন টপ বটমও 0 করে দিতে হবে। কারণ এখানে কিছু কিছু জিনিস এক্সট্রা প্যাডিং নিয়ে আসে, বা এই, মানে প্যাডিং মার্জিন নিয়ে আসে। তো কন্টেন্টে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট, মানে প্রত্যেকটা আইকনকে আমি আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড এবং কালারটা চেঞ্জ করে দিতে পারি। লাইক ব্যাকগ্রাউন্ডটা এরকম আহ, সাদা, আর ডিজাইনে গিয়ে এখানে আইকনের কালারটা করে দেবো ব্ল্যাক, এরকম করে দিতে পারি। প্লাস হচ্ছে এটাকে যদি আমার রেডিয়াস আরও করতে হয়, তো বর্ডার রেডিয়াসে গিয়ে আমরা এখানে এটাকে আরও বাড়ায় দিতে পারি, লাইক এরকম 20 পিক্সেল দিলাম, এটা রাউন্ড ওয়েট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে এইটার কপি আইটেম স্টাইল দিয়ে আমি এটাকে টিক মার্ক করে আমি এইখানে আবার পেস্ট আইটেম স্টাইল দিয়ে দিলাম। কপি পেস্ট হয়ে গেল কিন্তু স্টাইল। সুপার ইজি, মানে এটা যে খুব একটা কষ্টকর বা মানে এরকম কিছু কিন্তু না, এটা একদমই সুপার ইজি আমি যেটা দেখছি। আচ্ছা, আমাদের আর একটু চেঞ্জ করার কিছু জায়গা আছে, যেমন এই যে কার্টের আইকনটা, এই কার্টের আইকনটার কালারটা এটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, টপ বারে আর একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রো এর ভেতরে প্যাডিং আছে বলে মনে হচ্ছে। তো এটা আমি এই যে স্পেসিং থেকে গিয়ে প্যাডিং, মার্জিন সব 0 করে দিলাম। তারপরে এইখানে আসলে কিছু অ্যাড নাই, মানে এইটা ব্লাঙ্ক আছে বিধায় ওরকম হচ্ছে। তো আমি এখানে আইকন বক্স আছে কিনা, বা হচ্ছে এনিথিং ওই টাইপের কিছু আছে কিনা, এইটা আমি অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমরা কল টু অ্যাকশনটা অ্যাড করতে পারি। কল টু অ্যাকশনে হচ্ছে
বাটন বা দেওয়া যায়, বা কল টু অ্যাকশন যদি অ্যাড না করি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, ব্লার্বটা অ্যাড করে দেখতে পারি। ঠিক আছে, সো এখানে ওকে প্লাস এখানে হচ্ছে ব্লার্বটা অ্যাড করে দেখতে পারি। ব্লার্বে কি হয়, ব্লার্বে হচ্ছে আমরা ইমেজ অথবা আইকন ক্রিয়েট করতে পারবো ইউজ আইকন করে। এখানে দেখা যাচ্ছে যে আমি ফোনের আইকন দিয়ে দিলাম। টাইটেল রাখার দরকার। আচ্ছা, টাইটেলটা রাখবো আমরা এখানে। লাগে আমাদের টেক্সটের কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট এখানে ফোন নাম্বার আইকন সহ একটা ফোন নাম্বার শো করবো। সেখানে আইকনে গেলাম, আইকনে যাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে ফোনের সাথে যায় এরকম একটা আইকন অ্যাড করে দিব। আসলে ফোন আইকন, আচ্ছা এইটা আছে, মোবাইল আইকন অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপর লিঙ্কে আমরা দেখা যাচ্ছে যে টেল +8801 জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম। এটা হচ্ছে ওপেন এ নিউ ট্যাব দিয়ে দিলাম, বা হচ্ছে সেম ট্যাব দিলেও সমস্যা নাই। তো এটা আমি জাস্ট দিলাম। এবার ডিজাইনে এসে আমরা হচ্ছে ইমেজ অ্যান্ড আইকন সেটাকে আমরা কালারাইজড করতে পারি। আইকন থেকে লেফটে করতে পারি। ঠিক আছে, আইকন ফন্ট সাইজটাকে আমরা ছোট বড় করে দিতে পারি, এই যে এরকম, লাইক 18 পিক্সেল রাখলাম আমি। আরও ছোট করতে পারি আমি, 16 পিক্সেল করে দিই, ফন্টের সাথে যেটা যায় আর কি, ফন্ট স্টাইল বা আমার ইসের সাথে। এরপর হচ্ছে টেক্সট যখন যাব, টেক্সট অ্যালাইনমেন্টটা এরকম সাইডেই থাকবে। টেক্সটের কালারটা ডার্ক থেকে আমি লাইট করে দিতে পারি। টাইটেল টেক্সটের H4, বাট এটার সাইজটাকে আমি ছোট করে দিতে পারি, 18 জায়গায় দেখা যাচ্ছে 14। তারপরে ফোন নাম্বারের জায়গায় দেখা যাচ্ছে যে আমি ওই লিঙ্কে যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটাই আমি এখানে দিয়ে দিলাম টেক্সটে। এভাবে কিন্তু টেলিফোন নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, আরও সেটিংস আছে এখানে, লাইক এই যে টেক্সট, এখানে স্পেসিং আছে, এই যে এখানে স্পেসিং আছে। সো এখানে আমরা মার্জিন টপ বটম 0 রাখতে পারি, প্যাডিংও টপ বটমে 0 রাখতে পারি। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে সাইজিং, কন্টেন্ট উইথ কমাতে পারি, বা হচ্ছে অটো রাখতে পারি। ঠিক আছে, মডিউল এলিমেন্ট এরকম। তারপরে হচ্ছে ইমেজ আইকনের ক্ষেত্রে এই যে ফন্ট সাইজ দিলাম। টাইটেল টেক্সটের ক্ষেত্রে আমরা এই যে অ্যালাইনমেন্টগুলা দিলাম। তারপর হচ্ছে লেটার স্পেসিং, লাইন হাইট, এগুলো সব কিছু দিলে আমার কিন্তু আলটিমেটলি এটা ফোন নাম্বারের কাজ হয়ে যাচ্ছে। আর যেটা আছে মার্জিন আমরা 0 করে দিয়েছিলাম, এবার 0 করার পর আমরা এটাকে মিডিলে কিভাবে রাখবো সেটা করতে পারি। ওকে, তো এইটা, তো এইভাবে মোটামুটি আমাদের কিন্তু হেডার আরও অনেক সুন্দর করা যায়। আমি জাস্ট সিম্পলি দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে একটা হেডার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন আরও অপশনগুলো চেঞ্জ করবেন, আরও স্টাইল অ্যাপ্লাই করার ট্রাই করবেন। তো এই গেল হেডার। আমি আসলে আমার উদ্দেশ্য ছিল কিছু কন্টেন্ট দেখায় দেওয়া, প্লাস হচ্ছে কি বলে এটাকে, হেডারটা কিভাবে ক্রিয়েট করা যায় এটা দেখিয়ে দেওয়া। তো সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি একটু দেখাবো যে এটা আমাদের সেভ করা হয়ে গেছে। আমি একটু বাইরে আসি, মানে এটা থেকে বের হয়ে আসি, লাইক এটা এখানে ক্লোজ করে দিলাম। অলরেডি গ্লোবাল হেডার আমার আছে। আমি যদি একটু ভিজিট করি তো দেখবো যে হেডারটা আমার শো করতেছে। আচ্ছা, যদি না করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে থিম অপশনে যেতে হবে। থিম অপশনে গিয়ে এটাকে এনাবল করে দিতে হবে, মানে ডিফল্ট হেডারটা না রেখে এখানে আমরা ওটা কাস্টমাইজার থেকে করতে পারি, থিম কাস্টমাইজার থেকে।
ওকে, তো হেডারটা শো না করার কারণ হচ্ছে আমি এখানে গ্লোবাল হেডার অ্যাড করেছি, বাট এইখানে আবার সেভ চেঞ্জ করতে হবে। মানে আমি হেডার অ্যাড করলাম, এডিট করলাম, সব কিছু ঠিক আছে। এইখানে এসে আবার যখন আমার থিম বিল্ডারের এইখান থেকে সেটিংসটা প্রতিবার চেঞ্জ করতে হবে, মানে সেভ করে দিতে হবে, নইলে আমি থিমের যা যা কিছু চেঞ্জ করলাম এটা অ্যাপ্লাই হয় না। তো আমরা যখন এটা করলাম, এখন দেখছি যে আমাদের হেডারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো সিমিলার ওয়েতে আমরা গ্লোবাল ফুটার ক্রিয়েট করতে পারি। বিল্ড গ্লোবাল ফুটার করে আমরা কিন্তু গ্লোবাল ফুটারও ক্রিয়েট করতে পারবো। সো ফুটারের জিনিসটা আমি একটু সংক্ষেপে দেখাই, কারণ আমরা যে কেউ ফুটার ক্রিয়েট করতে পারি এবং যে কোনো লেআউট ডিজাইন করতে পারবো। সো আমি জাস্ট 4টা কলাম নিলাম, কলাম নিয়ে আমি এখানে কি অ্যাড করব? আচ্ছা, একটা কাজ করি, আমি এখানে যেহেতু আসলে ডিটেলসে আমি মানে লেআউট ক্রিয়েট করে দেখাতে চাচ্ছি না, সো আমি যেটা করব, আমি এখান থেকে ডিফল্ট একটা টেমপ্লেট অ্যাড করব। ঠিক আছে, আমার সেভ টেমপ্লেট বা প্রিমিয়ার টেমপ্লেট থেকে আমরা একটা টেমপ্লেট ফুটার হিসেবে ব্যবহার করব আপাতত। আমরা কিন্তু যেহেতু অলরেডি জানি যে ইমেজ, তারপর হচ্ছে টেক্সট, মেনু, এগুলার সেটিংস আমরা জানি। তারপর হচ্ছে আমরা যে সেকশন অ্যাড করতেছি, রো অ্যাড করতেছি, এগুলার সব কিছু সেটিংস আমরা জানি। সো আপনারা এখন নিজেরা প্র্যাকটিস করলেই এই এলিমেন্টগুলো অ্যাড করে করে আপনারা ফুটারের পুরা যে সেটিংসটা, পুরা যে ব্যাকগ্রাউন্ড বা একটা ফুটার পুরো ক্রিয়েট করতে পারবেন, মানে ফুটারের পুরা লেআউটটা ক্রিয়েট করতে পারবেন। তো দেখা যাচ্ছে লেআউট থেকে আমি যে কোনো একটা ফুটার আমি জাস্ট করে নিব। তো যেটা বলছিলাম যে আমরা অলরেডি যেহেতু সেকশন, তারপর হচ্ছে সমস্ত সেটিংসগুলা, এগুলো আমরা অলরেডি জেনে গেছি। সো আমাদের কাছে আসলে ফুটার ক্রিয়েট করাটা খুব একটা কঠিন হবে না। তো আমরা জাস্ট একটা যে কোনো একটা একটা কোম্পানির বা যে কোনো কিছুর একটা জাস্ট ফুটারটা, ল্যান্ডিং পেজ থেকে আমরা ফুটারটা নিয়ে নিব। ওকে, সো এটা অ্যাক্টিভেটেড না হলে অ্যাকচুয়ালি এটা করা যাবে না। তাহলে আর কি তাহলে আমরা এটা ব্ল্যাঙ্কই রেখে দিই। আমি জাস্ট একটু নর্মালি বলে দিই যে একই কথা আসলে বারবার বলা হয়ে যায়, বাট আমরা এই যে সেকশন নিলাম, এখানে আমরা দেখা গেলো 4টা উইজেট নিলাম, যেমনটা আমি দেখিয়েছিলাম। তারপর দেখা যাচ্ছে যে এখানে একটা ইমেজ নিলাম, ইমেজ নিয়ে সেখানে হচ্ছে আমি লোগোটা বসায় দিলাম। লোগো তো আপলোড করাই আছে, মিডিয়া লাইব্রেরি থেকে লোগোটা বসায় দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে এখানে নিচে আরও একটা টেক্সট দিলাম, ঠিক আছে, যেখানে আমি কোম্পানির ইনফরমেশন দিলাম। এরপরে নিচে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফলো, এটা দিলাম। স্পেসিংগুলো আমরা কমায় নিব, যে কিভাবে কি করতে হয়, যে এরকম, ঠিক আছে। স্পেসিং সব ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো এরকম কমায় নিতে পারছি খুব ইজিলি। তারপরে এখানে দেখা যাচ্ছে যে একটা কন্ট্যাক্ট ফর্ম নিলাম, কন্ট্যাক্ট ফর্ম। এইখানে কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 নেওয়া যায়। সরি, কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়া আমরা ডিভি থিমের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, সেটা ব্যবহার করতে পারি। তো এটা আমি নেক্সট ভিডিওতে কন্ট্যাক্ট ফর্মটা দেখাবো কমপ্লিট। তো এখন আমি জাস্ট ইমেইল, একটা ইসের জন্য জাস্ট ইমেইলটা নিচ্ছি, আর হচ্ছে স্প্যাম প্রোটেকশনটা নো নো করে দিলাম। এখানে আর কিছু স্টাইল করে এটাকে একই লাইনে নেওয়া যায়, বা এটাকে আমার দরকার নাই। আমি চাইলে এটাকে ইমেল ফিল্ড, ওকে, কন্ডিশনাল লজিক, ডিজাইন এবং লেআউটে গেলে মেক ফুল উইডথ। তারপরে যখন আমরা বাটনে যাচ্ছি, সাবমিট বাটন, এখানে ডিজাইনে গিয়ে বাটনের ক্ষেত্রে আমরা কাস্টম স্টাইল ক্রিয়েট করে, এখানে মানে সব অপশনই আছে আমার প্রয়োজনীয়, যে যে অপশনগুলো প্রয়োজন সব অপশনগুলাই কিন্তু এখানে রয়েছে। সো আমাদের আসলে টেনশনের আসলে কিছু নাই, যে এখানে আমরা সব কিছুই ঠিকঠাক মতোই করতে পারবো। তো এইভাবে আমরা একটা সাবমিট বাটনের জন্য একটা এটাকে কি বলে, মেইল চিম্প
বা হচ্ছে সাবস্ক্রিপশনের জন্য এরকম একটা ফর্ম দিতে পারি। আদারওয়াইজ আমরা অলরেডি কিন্তু জানি যে মেইল চিম কীভাবে ক্রিয়েট করতে হয়, সেরকমভাবে আমরা এখানে শর্ট করেও বসিয়ে দিতে পারি। এখানে আমরা একটা মেনু নিতে পারি, যে মেনুটা হবে হচ্ছে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, ড্রপ ডাউন মেনু নিতে পারি, এখানে একটা ম্যাপ দিতে পারি, যে কোনো কিছু মানে ফুটারের লেআউটগুলো আমরা বিভিন্ন এলিমেন্টস ব্যবহার করে ক্রিয়েট করতে পারি। তাই আমি পুরোটা আর দেখালাম না, আপনারা এটা নিজেরা ট্রাই করবেন, কারণ আমরা অলরেডি জানি কিন্তু সব সেটিংসগুলো যে কোথায় কীভাবে কী করতে হয়। তো ফুটার ক্রিয়েট করার পরে আমাদের আরেকটা জিনিস আমরা দেখব যে আমাদের মেগা মেনু ক্রিয়েট করার অপশন আমি যেটা নিয়ে বলছিলাম যে ডিভি মেগা প্রো, যেটা হচ্ছে একটা মানে কি টপিক ছিল এই ভিডিওটার, সেটা দিয়ে আমি শেষ করব যে ডিভি মেগা প্রো কি এবং সেটা দিয়ে আমি কীভাবে একটা মেগা মেনু ক্রিয়েট করতে পারি। সো এইখানে হচ্ছে ডিভি মেগা মেনু আমরা উপরে দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি ডিভি মেগা মেনুতে যাই, ওকে, তার আগে আমাকে এটা সেভ চেঞ্জেস করে নিতে হবে। তো ডিভি মেগা প্রোতে যাওয়ার পরে এখানে আমি এইটা সিমিলার কাইন্ড অফ আমরা বলতে পারি যে ডি প্লাস বা হচ্ছে এলিমেন্টস কিটে আমরা দেখেছিলাম কিভাবে মেগা মেনু ক্রিয়েট করতে হয়, এটা খানিকটা সেরকমই। যেমন আমরা এখানে যে ডিভি মেগা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে, এখানে আমরা একটা নাম দিব যে শপ মেনু। তো শপ মেনু দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, ডিসপ্লে লোকেশন, মেগা প্রো অ্যানিমেশন, মেগা প্রো ট্রিগার্স, এখানে হচ্ছে সিলেক্টর, সিএসএস সিলেক্টর ট্রিগার দিতে পারি, এটা অটোমেটিক জেনারেট হয়। তারপর এখানে আর যা কিছু আছে এগুলো ডিফল্ট থাকুক, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমরা এটা যেটা কি করব যে ইউজ দ্য ডিভি বিল্ডার, আমরা ডিভি বিল্ডার দিয়ে এটাকে এডিট করব। সো টিভি বিল্ডার দিয়ে বেসিক্যালি এডিট করলে আমরা একটা মেগা মেনুতে কি থাকতে পারে সেরকম কিছু একটা বানালাম। মনে করি যে আমরা এরকম পাঁচ কলামের একটা মেনু ক্রিয়েট করব। যেখানে আমরা ইমেজ অ্যাড করব, তার নিচে দেখা যাচ্ছে যে পোস্ট টাইটেল বা টাইটেল অ্যাড করব। এটাকে আমরা এরকম দিয়ে এটাকে ফ্রন্ট এন্ডে বিল্ড করতে পারবো। সেম জিনিস, মানে আমার সিস্টেমটা জাস্ট জানতে হবে, আর কাজ করার ব্যাপারটা এখানে সব কিছুই সেম। আচ্ছা, এটা এরকম না, প্রথমে ইয়াটাতে কি ছিল, সে আমি ৩টা ইয়া নিব, নেওয়ার পরে নেওয়ার পর আমি আর একটা কাজ, আমি যে কোনো কিছু দিয়ে ডিজাইন করি আপাতত। সো আমরা এটা ইমেজ অ্যাড করলাম। ইমেজে দেখা যাচ্ছে যে আমি একটা ফাইল আপলোড করে দিব, লাইক বিভিন্ন প্রোডাক্ট টাইপ। সো এটা একটা প্রোডাক্ট টাইপ আপলোড করে দিলাম। তো তারপরে দেখা যাচ্ছে যে এটা ইয়েস করে দিই, আমি ইমেজের সেটিংসগুলো অলরেডি জানি, সেখানে আর কিছু দিলাম না। এরপরে দেখা যাচ্ছে যে আমি মেনু দিতে পারি, যেখানে হচ্ছে অথবা ভার্টিক্যাল মেনু আমরা ইউজ করব, ভার্টিক্যাল মেনু। সো যদি ভার্টিক্যাল মেনু থাকে সেই ভার্টিক্যাল মেনু অ্যাড করব, অথবা আমরা হচ্ছে ডিরেক্ট মেনুটাই ব্যবহার করব। এই যে মেনুটা ব্যবহার করব। এটাকে আমরা কিন্তু সিলেক্ট করার পরে এই মেনুটাকে কিন্তু আমরা ডিজাইনে গিয়ে এটাকে করে দিতে পারবো। এটা দেখা যাচ্ছে যে সেন্টার বা লেফট থাকুক, তারপর হচ্ছে এটাকে আমরা আপ ডাউন মানে 1 বাই 1 করে দিতে পারবো। বা সেটাও যদি না হয়, একটা নিচে একটা যদি না হয়, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এখানে আমরা টাইটেল দিয়ে বা টেক্সট দিয়ে কিন্তু আমরা ইজিলি মেনু ক্রিয়েট করতে পারি। কেমন, আমি একটু দেখাই। জাস্ট আমি এখানে টেক্সট দিলাম, দেওয়ার পরে এগুলাকে এরকম করে দিয়ে এখানে সরি, এটা একটা, তারপরে এটা একটা মেনু, তারপরে এটা একটা মেনু, এরকম করে কিন্তু আমরা লিঙ্ক করে এই যে এরকম সিলেক্ট করে তারপর হচ্ছে লিঙ্ক করে দিলাম।
প্রত্যেকটার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে এক একটা আলাদা আলাদা লিঙ্ক করে দিলাম। তো এইভাবে করে হবে কি যে আমি এই যে ইয়াগুলা কন্টেন্টগুলা এগুলাকে আমরা মেনু হিসেবে ক্রিয়েট করতেছি, মানে সাব মেনু হিসেবে আর কি, ড্রপ ডাউন বা মেগা মেনু হিসেবে ব্যবহার করতেছি। পাশাপাশি যে আমি ডুপ্লিকেট করতে পারতেছি খুব ইজিলি। ওকে, তো এটা দেখা যাচ্ছে যে আমার মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এটাকে পাবলিশ করে দিব। তো এইভাবে মেগা মেনু প্রোতে আমার যখন একটা মেনু ক্রিয়েট করা হয়ে যাবে, মেগা মেনু ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আমাকে কোথায় আসতে হবে? অ্যাপিয়ারেন্সে এবং মেনুতে এসে এখানে একটা মেনু ক্রিয়েট করতে হবে। লাইক আমি এখানে যে ডিভি হোম, এই হোম পেজটাকে মেনুতে অ্যাড করে দিয়েছি। আ চাইলে আমি যে মেইন হোম যেটা সেটাকেও অ্যাড করে দিতে পারি মেইন মেনুতে। তারপর হচ্ছে কাস্টম লিঙ্কস অন্যান্য যেকোনো কিছু অ্যাড করে দিতে পারি। মানে মেনু আমরা যেভাবে নরমালি করি এটা আমরা জানি অলরেডি। তো এরপরে মেগা মেনুটা কিভাবে অ্যাড করব? আমাদেরকে যেতে হবে এই ডিভি মেগা মেনু প্রো এর ওই লিস্টটাতে আবার যেতে হবে। যেখানে একটা সিএসএস ক্লাস আছে, এই যে এইটা। তো এই ক্লাসটাকে আমার কপি করতে হবে। আমি যেই মেনুটা ক্রিয়েট করেছি সেই মেনুর ক্লাসটাকে আমার কপি করতে হবে। কপি করার পরে আমার এখানে আমার এই যে মেইন মেনুতে যেখানে আমি মেনুটা ক্রিয়েট করছি সেখানে যে স্ক্রিন অপশনে এসে সিএসএস ক্লাসেস এটা এনেবল করে দিতে হবে। দেওয়ার পরে আমি যখন মেনুটাতে এরকম ক্লিক করব মেনুটাতে, তখন হচ্ছে সিএসএস ক্লাস বসানোর একটা অপশন থাকবে। তো এই যে সিএসএস ক্লাসটা যখন আমি বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমি এই মেনুটাকে যদি সেভ করি, তো সেভ করলে তারপরে দেখা যাবে কি যে এই আমার ডিভির মেনুতে সাব মেনুটা চলে এসেছে মেগা মেনু হিসেবে। এই যে আমি যে অ্যামাউন্টটা ডিজাইন করেছিলাম আমার মেগা মেনুটা সেভাবে চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা হেডারে মেগা মেনু ক্রিয়েট করতে পারি। তো মূলত আমি আজকে এই ভিডিওটাতে কি দেখালাম যে আমরা কিভাবে কাস্টম হেডার ক্রিয়েট করতে পারি সেটা। হেডারের সাথে সাথে কাস্টম ফুটার কিভাবে অ্যাড করতে পারি, যদিও আমি ফুটারটা কমপ্লিট করে দেখাই নাই, কিন্তু আপনারা আই হোপ এটা পারবেন, যেহেতু আমি অপশনগুলো দেখিয়ে দিয়েছি আর কিভাবে মেগা মেনু ক্রিয়েট করতে হয় এটা দেখালাম। তো নেক্সট ফাইনাল একটা ভিডিও থাকবে টিভির জন্য, যেখানে আমরা আরেকটা অ্যাড অন নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের টিভি বিল্ডার দিয়ে হচ্ছে অন্যান্য যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখাবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।